আমি প্রফেসর ডক্টর হামিদা খানম। আমি একটা এনজিও চালাই প্রতিবন্ধীদের নিয়ে, এবং সেটার নাম হলো দ্য সোসাইটি ফর এডুকেশন অফ দ্য ইন্টেলেকচুয়ালি ডিসেবল, এবং এক কথায় শর্টলি আমরা যেটাকে বলি সিড বাংলাদেশ, এবং বাংলায় বলি বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষা সমিতি। আমরা আমাদের সমাজে আমরা অনেক ধরনের প্রতিবন্ধী দেখে থাকি। তার মধ্যে কিছু আছে শারীরিক প্রতিবন্ধী, কিছু আছে বুদ্ধি প্রতিবন্ধী, এক কথায় সেটাকে মানসিক প্রতিবন্ধী আমরা বলে থাকি। মানসিক প্রতিবন্ধী বা বুদ্ধি প্রতিবন্ধী এ ধরনের বাচ্চার জন্মগ্রহণের পিছনে বেশ কিছু জটিল কারণ আছে। বিশেষ করে সেই শিশু যখন গর্ভ অবস্থায় মায়ের পেটে থাকে তখন, বা প্রসবকালীন যে সময়টা, সেই সময়েও জটিলতা হতে পারে, সেই কারণেও হতে পারে। প্রথমত আমরা যে মা যদি অপুষ্টিতে ভোগে, আমাদের গ্রাম দেশে এই জিনিসটা খুব বেশি হয় যে একজন গর্ভবতী নারী সে তার পুষ্টির দিকে কোনো রকমই যত্ন নেওয়া হয় না, সে নিজেও যত্ন নেওয়ার সময় পায় না, বা সেই জ্ঞানটুকু তার নেই। তখন অপুষ্টিজনিত যে কারণগুলো সেইটার মধ্যে পড়ে যায়। মা যদি পুষ্টিহীনতাতে ভুগে তাহলে অবশ্যই সেই শিশু, তার পেটের শিশু অপুষ্টিহীনতা ভুগে। তখন দেখা যায় যে একটা বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চা জন্মগ্রহণ করছে, কারণ তার যে ব্রেইন ডেভেলপমেন্টে যতটুকু দরকার ছিল সেই পুষ্টিটুকু, সেই উপাদানগুলো সেই বাচ্চা পায়নি মায়ের কাছ থেকে। বা মা আঘাত পেয়েছে, গর্ভাবস্থায় আঘাত পেয়েছে, সেই বাচ্চাটা আঘাত পেয়েছে। অপুষ্টির জন্যও কিন্তু দেখা যায় যে স্প্যাস্টিক বাচ্চা যেটা বলে, ক্রিপল বাচ্চা যেটাকে বলে, বিকলাঙ্গ বাচ্চা যেটাকে বলে, সেই ধরনের বাচ্চা জন্মগ্রহণ করে। মায়ের অপুষ্টি থেকে বাচ্চা এ ধরনের হয়ে থাকে। আরেকটা হলো যে আমরা মেডিকেলি বলা হয় ডিলেড ডেলিভারি। ডিলেড মানে তার প্রসবের যে বেদনা সেটা উঠেছে, অথবা ভিতরে যে অ্যামনিওটিক ফ্লুইড থাকে সেটাও বেরোয় গেছে মায়ের কাছ থেকে, কিন্তু বাচ্চা প্রসবের দেরি হচ্ছে। হয় সেই উপজেলাতে ডেলিভারির কেস সিজারের ব্যবস্থা নাই, অথবা দায় দিয়ে করা হচ্ছে, টেনে হিঁচড়ে করানো হচ্ছে, অথবা শহরে নিয়ে যেতে সময় লেগে যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যায় যে এই বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চা, কারণ যখন টেনে হিঁচড়ে বের করছে তখন হয়তো দেখা যাচ্ছে যে বাচ্চা অর্ধমৃত বা কাঁদছে না, তাৎক্ষণিকভাবে কাঁদছে না সে বাচ্চা। তার মানে ওর অক্সিজেনের শর্টেজ পড়েছে, এবং প্রথমেই সেটা ব্রেইনকে এফেক্ট করে। অনেক থাপ্পড় এটা ওটা দেয়, অথবা সেরকম হসপিটালে হলে তাকে অক্সিজেন দেওয়া হয়, দেওয়ার পরে তখন সে আধা ঘন্টা, 1 ঘন্টা, অনেক সময় 3 দিন পরেও বাচ্চা কাঁদে। তো সেক্ষেত্রে অক্সিজেনের অভাবের জন্য তার মস্তিষ্কে পক্ষাঘাত হতে পারে। এটা মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে, এবং সিভিয়ার হতে পারে। সেই হিসাবে কিন্তু তার বুদ্ধি প্রতিবন্ধী, তার কথা বলা, তার অন্যান্য যে বিকাশগুলো, মাইলস্টোনগুলো, সেগুলো দেরিতে হতে পারে বা নাই বা হতে পারে। এটা হলো ডিলেড ডেলিভারির জন্য হয়ে থাকে। সাইনোসড বেবি, এর জন্য সেরিব্রাল পলসি হতে পারে। সেরিব্রাল মানে মস্তিষ্ক, পলসি মিন্স পক্ষাঘাত, প্যারালাইসিস। সেরিব্রাল পলসি বাচ্চাদের এই ধরনের সিমটম, বুদ্ধি প্রতিবন্ধী তারা হয়ে থাকে। তারা ক্রিপল হতে পারে, তারা হাত পায়ের শারীরিক প্রতিবন্ধী হতে পারে। আরেকটা হলো মায়ের এবং বাবার রক্তের গরমিল, যেটা আমরা RH পজিটিভ, RH নেগেটিভ, এটা অনেক সময় প্রেগন্যান্সির আর্লি স্টেজেই করে ফেলা উচিত, এবং সেটার জন্য আছে ইঞ্জেকশন, যেটা ম্যাচ করে করে ওটাকে নিউট্রালাইজ করা যায়। কিন্তু এটা যদি নিউট্রালাইজ করা না যায় তখন একটা প্রতিবন্ধী বাচ্চার হতে পারে। আরেকটা হলো আমাদের ডাউন সিনড্রোম বাচ্চা। ডাউন সিনড্রোম বাচ্চাও কিন্তু বুদ্ধি প্রতিবন্ধীদের মধ্যেই পড়ে, তবে এরা মাইল্ড হয়। মাইল্ড প্রপার ট্রেনিং, আর্লি ইন্টারভেনশন হলে এই ডাউন সিনড্রোম বাচ্চা কিন্তু অনেক কিছু পারে। ফিজিক্যাল কাজ করা, প্লাস কম্পিউটার চালানো, কথা বলা, কমিউনিকেশন করা,
হয়তো একদম নর্মাল বাচ্চার মতো এত না, কিন্তু তার মধ্যে কিছু প্রতিবন্ধকতা থেকে যায় তার, তো সেটাও কিন্তু ক্রোমোজোমাল। এবং এটা বাপ মায়ের যে স্পার্ম এবং ওভামের যে ফার্টিলাইজেশনটা হচ্ছে, ফার্টিলাইজেশনের সময় মিউটেশনের ফলে ওটা একটা ফার্টিলাইজ মানে একটা সেল, দুটো সেল মিলে একটা সেল, হাফ হাফ মিলে ওয়ান, সেটা যখন আবার সেল ডিভিশন হয় দুটো থেকে চারটা, চারটা থেকে 16টা, 16টা থেকে 146টা যখন হয়, তখন কিছু ওখানে অ্যানোমোলিজ হয়ে যায়। অ্যানোমোলিজ হওয়ার পরে আলটিমেটলি দেখা যায় যে তার 46টার জায়গায় 47টা ক্রোমোজোম। তখন সেই বাচ্চা হচ্ছে আপনার ডাউন সিনড্রোম বাচ্চা। এই ডাউন সিনড্রোম বাচ্চাও আপনার প্রতিবন্ধীদের মধ্যেই পড়ে এবং তাদের মধ্যে বুদ্ধি প্রতিবন্ধকতা দেখা যায়। তাদের ফিজিক্যালটা কম থাকে, তবে হাইটটা সবসময় অনেক বেশি হয় না, মেয়েদের মধ্যে কম হয়ে থাকে। আরেকটা হলো আপনার জন্মের মধ্যে বেশ কিছু মায়ের পেটে অসুবিধা হলে বা আঘাত পেলে বাচ্চা জন্মের পরে দেখা যাচ্ছে যে মাথাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এবং তার মধ্যে পানি জমে যাচ্ছে, হাইড্রোসেফালি যেটাকে, হাইড্রো মিন্স পানি, সেফালি মিন্স মস্তিষ্ক। হাইড্রোসেফালি বাচ্চা, তার শরীরের তুলনায় মাথা অনেক বড়। এটার জন্য আছে চিকিৎসা, ডাক্তারের মাধ্যমে 6 মাস পর পর বা 1 বছর পর পর সেই পানিটাকে বের করে দেওয়া হয় এবং মেডিসিন কন্টিনিউ করতে হয়, কিন্তু আবারও অ্যাকুমুলেশনটা হয়, পানিটা আবার অ্যাকুমুলেটেড হয়। এ ধরনের বাচ্চারা ফিজিক্যালি প্রতিবন্ধী এবং মানসিক দুটোই হতে পারে এবং হয়েও থাকে। এদের আয়ু বেশি দিন থাকে না, এরা কিছুদিন পরে একটু বড় হলে তারপরে মারা যায়, কারণ ওই জিনিসটাকে বহন করা, ওটা তো একটা পয়জনাস ওয়াটার, ওটাকে তো বের করে দিতে হবে, নাহলে ও তো ব্রেনের ক্ষতি করছে। তো এই জিনিসটা যদি খুব সঠিকভাবে রেগুলারলি যদি করা হয় তাহলে ঠিক আছে, না হলে বাচ্চারা বেশি দিন বাঁচে না। আরেকটা হলো আপনার ফরসেপ ডেলিভারি হতো আগে। ফরসেপ ডেলিভারি মানে কি, বাচ্চা মাথাটা যখন নিচের দিকে আসে তখন সেটাকে ধরে টান দেওয়া। তো মাথা ধরে টান দেওয়া মানে আপনার ব্রেইনকে ধরে টান। তো ব্রেইনে যখন যেখানে চাপ লাগে সেই অংশটা যদি মেমোরির হয়ে থাকে, সেই অংশটা যদি স্পিচের হয়ে থাকে, সেই অংশটা যদি চোখের বা কানের নাকের হয়ে থাকে, তাহলে সেই তারা চাপ পাচ্ছে এবং সেই অঙ্গগুলো নষ্ট হয়ে যাবে। একটা বাচ্চা যখন প্রসব করবে তখন বোঝা যাবে না, পরে হাঁটার সময়ে দেখা যাচ্ছে যে সে হাঁটতেই পারছে না, 3 বছর পর্যন্ত তার হাঁটাই হচ্ছে না, কথাই হচ্ছে না। তো এই যে ডিলেড ডেলিভারি এবং ফরসেপ ডেলিভারি দায় দিয়ে যেগুলো করা হয়, টেনে হেঁচড়ে করা হচ্ছে, এগুলো বিভিন্ন কারণে, কিন্তু সামাজিক কারণেই প্রতিবন্ধীদের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। কারণ আপনি দেখেন গ্রাম দেশে ওরা উপজেলাতে নিয়ে যায়, উপজেলা খুব বেশি হলে, অথবা দায় দিয়ে করে। দায় যে কী করছে সেই জ্ঞানটুকু তার পরিবারের নেই, এবং এই ম্যান হ্যান্ডলিংয়ের জন্য এই মায়েরও ক্ষতি হয়ে যাচ্ছে, দেখবেন যে ব্লিডিং হতে হতে মা মারা গেছে, অথবা বাচ্চার প্রবলেম হয়ে গেছে অনেক। তো এই জিনিসগুলো আমাদের সরকারের একটু নজরের দরকার আছে, যে এই যে দায় সিস্টেমটা, তারা সার্টিফিকেট যে কোনোভাবে নিয়ে নিচ্ছে এবং তারা পেরেন্টদেরকে ফুসলায় ফাসলায় এই ডেলিভারিগুলো করাচ্ছে, এগুলো তুলে দিতে হবে। এবং হেলথ কমপ্লেক্স যেগুলো আছে প্রতিটা জেলা উপজেলাতে, সেখানে সিজার করার মতো বা নর্মাল ডেলিভারি করার মতো বা সরঞ্জামাদি সবটুকুই থাকতে হবে। দেখা যায় অক্সিজেনের সিলিন্ডারই নাই, এক্সরে মেশিন নাই, এগুলো এই জিনিসগুলো শহরের থেকে কিন্তু আমাদের গ্রামে জনসংখ্যা বেশি এবং সেখানে মহিলারা বেশি উপেক্ষিত এবং অত্যাচারিত। আমি এটাও বলবো, দায় দিয়ে ডেলিভারি করানোটাও এটা একটা অত্যাচার। সেই ক্ষেত্রে আমি বলবো তারা অনেকভাবেই উপেক্ষিত এবং অত্যাচারিত। তো তাদের কথা চিন্তা করে, আমাদের পরবর্তী জেনারেশনের কথা চিন্তা করে, সুস্থ বাচ্চা যেন প্রসব হয় সেটা কথা চিন্তা করে সরকারকে এগিয়ে আসতে হবে। প্রতিটা জেলা উপজেলা যে থানা ইউনিয়ন আছে সেখানে চিকিৎসার সবটুকু সরঞ্জাম থাকতে হবে এবং সেই বিশেষজ্ঞ শিক্ষকও থাকতে হবে, ডাক্তারও থাকতে হবে।
প্রতি বছর এতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি, মেডিকেল ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, অনেক ডাক্তার বেরোচ্ছে। এবং সরকারের একটা যে সরকারি করে থাকেন যে প্রথম 2 বছর তাকে গ্রামে কাজ করতে হবে, সেটা খুব ভালো। এবং তারপরে তার পোস্টিং হবে বা অন্য জায়গায় সে যাবে, এই জিনিসগুলো খুব ভালো। কিন্তু সেখানেও জরিপ করে দেখা গেছে সেই ডাক্তার থাকে না, উনি শহরে এসে চেম্বার করেন। তো সেটাও মনিটর করতে হবে। এবং এই মাদের জন্য আলাদাভাবে একটা চিন্তা ভাবনা করে সেইভাবে আমাদের উপজেলা যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেগুলোকে সেভাবে ইকুইপ করতে হবে, যেন তাদের একটা, কারণ শ্বশুর শাশুড়ি হাজব্যান্ডের উপরে নির্ভর করছে তার ডেলিভারিটা কোথায় হবে, কে করবে। তো সেই ক্ষেত্রে যদি কাছাকাছি যদি চিকিৎসার প্রপার চিকিৎসার যদি একটা উপযোগী স্থান থাকে, তাহলে কিন্তু এই দুর্ভাগ্যগুলো থেকে তারা নিজেদেরকে বাঁচাতে পারে।